সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছি। আজকে আমরা ক্ষারীয় বাফার দ্রবণ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই যে ক্ষারীয় বাফার দ্রবণ জিনিসটা কি। দেখো, হেডিং দাও খাতায় যে ক্ষারীয় বাফার দ্রবণ কি। ক্ষারীয় বাফার দ্রবণ। তো আজকে আমরা আলোচনা করব যে ক্ষারীয় বাফার দ্রবণ জিনিসটা কি, এটা কিভাবে প্রস্তুত করা যাবে, এবং ক্ষারীয় বাফার দ্রবণে সামান্য অ্যাসিড বা সামান্য যোগ করার পরেও পিএইচ এর মানের কোনো পরিবর্তন কেন হয় না, কিভাবে বাফার দ্রবণ এই পিএইচ এর মানের পরিবর্তনকে প্রতিরোধ করতে পারে, তো সেইটা নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তাইলে আর কথা না বাড়ায় চলো আমাদের মূল আলোচনাটা শুরু করা যাক। তো মূল আলোচনার শুরুতেই তোমরা একটা জিনিস একটু জেনে রাখো যে ক্ষারীয় বাফার দ্রবণ তোমার উৎপন্ন করা হয় একটা দুর্বল ক্ষারক হিসেবে আমরা নিয়ে নিচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এবং এই দুর্বল ক্ষারকের একটা লবণ জিনিসটা কি দেখো, NH4Cl। তো তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই লবণটা হচ্ছে আয়নিক লবণ, এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এই লবণটা পানিতে 100% আয়নিত হয়। তো 100% যেহেতু আয়নিত হয়, তাহলে এটার জন্য আমরা তীর চিহ্ন একটা দিব। পানিতে আয়নিত হওয়ার পর উৎপন্ন করবে NH4+, যেটাকে আমরা বলি অ্যামোনিয়াম আয়ন, সাথে উৎপন্ন করবে Cl-। এবার লক্ষ্য করো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা এটা দুর্বল ক্ষারক। এটা পানিতে আংশিক আয়নিত হবে। যেহেতু এটা আংশিক আয়নিত হয়, এই জন্য এটা এখানে আমরা উভমুখী চিহ্ন ব্যবহার করছি। আয়নিত হওয়ার পর কি উৎপন্ন করবে, NH4+, সাথে হচ্ছে OH-। তো এটা আমি একটু লিখে রাখছি যে ওপরে যৌগটা এটা আংশিক আয়নিত হয়, আংশিক আয়নিত হচ্ছে। আর নিচের যে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটা আছে না, এটা হচ্ছে সম্পূর্ণ আয়নিত হবে, সম্পূর্ণ আয়নিত হয়। ঠিক আছে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পানিতে আয়নিত হওয়ার পরে তোমার যে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করছে, এই অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এখানে একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম স্টেট চালু থাকে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম স্টেট জিনিসটা কি, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে তোমার অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে, এবং হাইড্রোক্সিল আয়ন অ্যামোনিয়াম আয়ন এই দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এখানে দুইটা বিক্রিয়া ঘটছে, একটা হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়া আর একটা পশ্চাৎবর্তী বিক্রিয়া। এইখানে সম্মুখবর্তী বিক্রিয়ার হার এবং পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার দুইটা সমান থাকে, যার কারণে আমরা বলছি যে এখানে রাসায়নিক সাম্যাবস্থায় ওপরের বিক্রিয়াতে রয়েছে। এবার একটু খেয়াল করো যে আমরা এই ক্ষারীয় বাফার দ্রবণটা কিভাবে ল্যাবে প্রস্তুত করব। তো এবার হেডিং দিবা যে বাফার দ্রবণ, যেটাকে আমরা বলছি ক্ষারীয় বাফার দ্রবণের প্রস্তুতি। ক্ষারীয় বাফার দ্রবণের প্রস্তুতি। তো ক্ষারীয় বাফার দ্রবণের প্রস্তুতির জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, মনে রাখো যে টেস্ট টিউবে, ধরো তোমার কাছে একটা টেস্ট টিউব আছে, এই টেস্ট টিউবে তুমি হচ্ছে প্রথমে ঢালে দিবা একটা দুর্বল ক্ষারক, তারপরে উপর থেকে ঢালবা হচ্ছে একটা সবল অ্যাসিড। এই অ্যাসিডটা হইতে হবে হচ্ছে স্ট্রং। আর আগে থেকেই আমরা টেস্ট টিউবে কি রাখবো, আগে থেকে একটা টেস্ট টিউবে আমরা ক্ষারক রাখবো, যে ক্ষারকটা হচ্ছে উইক। এখানে একটা বেস থাকবে, বেস। এই বেস কেমন হবে, বেসটা হবে হচ্ছে উইক। চলো আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। উদাহরণ হিসাবে আমরা নিলাম হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা টেস্ট টিউবে আগে থেকেই ছিল। এর মধ্যে আমরা দিলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে নিশ্চয়ই জানো, উৎপন্ন করবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস উৎপন্ন হবে হচ্ছে পানি। এইবার তোমরা তো নিশ্চয় জানো যে বাফার দ্রবণ প্রস্তুত হচ্ছে, ক্ষারীয় বাফার দ্রবণটা একটা দুর্বল ক্ষারক এবং ওই ক্ষারকের একটা লবণ। তো এই রিয়াকশনের মাধ্যমে যদি আমরা একটা ক্ষারীয় বাফার দ্রবণ প্রস্তুত করতে চাই, তাহলে টেস্ট টিউবে থাকতে হবে পানি, থাকতে হবে এই ক্ষারক, এবং থাকতে হবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন এই কন্ডিশনটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, তোমরা চাইলেই টেস্ট টিউবে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বেশি দাও আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা কম দাও,
সাপোজ আমি ধরে নিলাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড টেস্ট টিউবে ছিল হচ্ছে 10 মোল, 10 মোল, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল সাপোজ ধরো 2 মোল। তো এই রিঅ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু? 2 মোল তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেই ফেলছে, তাহলে অবশিষ্ট 8 মোল থাকলো, তাই না? আর এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড দেখো, 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় 1 মোল, তাহলে 2 মোল থেকে উৎপন্ন হবে কত মোল? 2 মোল। বিক্রিয়া যখন শেষ হয়ে যাবে তখন শুধুমাত্র আমাদের দেখো পাত্রের মধ্যে থাকছে পানি, পাত্রের মধ্যে থাকছে 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং আমরা তো আগেই বলে নিলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো শেষ হয়ে যাবে, আর অবশিষ্ট যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেটা পাত্রের মধ্যে থাকবে, এবং এইভাবে আমরা একটা ক্ষারীয় বাফা দ্রবণ প্রস্তুত করতে পারবো। তো এই জিনিসটাকে আমরা কিভাবে শর্ত বা কন্ডিশন আকারে লিখবো? কন্ডিশন আকারে আমরা লিখবো হচ্ছে যেটা দুর্বল ক্ষারক, যেটা দুর্বল ক্ষারক সেই দুর্বল ক্ষারকের মোল সংখ্যা হবে হচ্ছে বেশি, আর এর মধ্যে যে সবল অ্যাসিডটা দেওয়া হইলো সেই সবল অ্যাসিডের মোল সংখ্যা থাকতে হবে কম। তো শর্ত আমরা যখন ল্যাবে তোমার বাফা দ্রবণ প্রস্তুত করবো, এটা শর্ত হচ্ছে তোমার দুর্বল ক্ষারক, লিখে নিচ্ছি আমি, তোমরাও লিখে নাও খাতায়, দুর্বল ক্ষারক, এই দুর্বল ক্ষারক এইটার মোল সংখ্যা, মোল সংখ্যা এটা বেশি হইতে হবে, অবশ্যই বেশি হইতে হবে, ঠিক আছে? কার চাইতে বেশি হইতে হবে? আমরা এই বিক্রিয়ায় যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এরকম সবল যে অ্যাসিডগুলো ব্যবহার করব তার চাইতে বেশি হইতে হবে। তো সবল অম্লের মোল সংখ্যার চাইতে আমাদের বেশি হইতে হবে। যদি এই সত্য মানে তাহলে সেটা বাফা দ্রবণ হবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে। তো এমসিকিউটা কিভাবে আসতে পারে চলো আমরা একটু দেখে নিই। যে এখান থেকে আমি বললাম প্রশ্ন আসতে পারে, বলবে নিচের কোনটি বাফা দ্রবণ? প্রশ্নটা হচ্ছে যে নিচের কোনটি বাফা দ্রবণ, নিচের কোনটি বাফার দ্রবণ? এখান থেকে ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল বেশ কয়েক বছর আগে। ধরো অপশন এ আমি দিলাম যে 0.3 মোলার 100 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস আমি তোমাকে দিলাম হচ্ছে 0.3 মোলার 100 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি বাফার সলিউশন হবে? জীবনেও না। কেন? কারণ তোমরা জানো এটা ঘনমাত্রা, এটা হচ্ছে আয়তন, কোন একটা দ্রবণের ঘনমাত্রা এবং আয়তন গুণ করলে পাওয়া যায় মোল সংখ্যা। 100 আর 0.3 গুণ করলে যেটা আসবে, এখানেও দেখো 100 আর 0.3 গুণ করলেই সেম জিনিসটাই আসবে। অর্থাৎ এই শর্ত অনুসারে বা এই অপশানে যেটা সবল অ্যাসিড সেই সবল অ্যাসিডের মোল সংখ্যা এবং দুর্বল ক্ষারকের মোল সংখ্যা দুটো সমান হয়ে গেছে, তাহলে এটা কখনোই বাফা দ্রবণ হবে না। আমি অপশন বি ক্রিয়েট করলাম যে 0.3 মোলার 100 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে আমি তোমাকে অপশন দিলাম 0.3 মোলার 20 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইটা কিন্তু উত্তর হবে। কেন? কারণ হচ্ছে তোমরা এই যে ভলিউম এবং ঘনমাত্রা গুণ করলে দেখবা এখানে যে মোল সংখ্যাটা আসছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করে দেখবা এটা কম হয়ে গেছে। আমাদের সত্যটা জানি কি ছিল? সত্যটা ছিল যে দুর্বল যে ক্ষারক ব্যবহার করা হচ্ছে এটার মোল সংখ্যা বেশি হইতে হবে, আর সবল যে অ্যাসিড ব্যবহার করব এটার মোল সংখ্যা কম হইতে হবে। তো এইভাবে আমরা একটা বাফা দ্রবণ ল্যাবে প্রস্তুত করতে পারি। এবার আমরা দেখব যে ক্ষারীয় বাফা দ্রবণে সামান্য অ্যাসিড বা সামান্য ক্ষারক যোগ করার পরেও পিএইচ এর মানের কোনো পরিবর্তন কেন হচ্ছে না, অর্থাৎ বাফা দ্রবণটা কিভাবে এই পিএইচ এর মানের পরিবর্তনকে সে প্রতিরোধ করতে পারে। চলো আমরা এই জিনিসটা একটু হেডিং দিই, বাফা দ্রবণের ক্রিয়া কৌশল, মানে বাফা দ্রবণ কিভাবে তার পিএইচ এর মানের পরিবর্তনকে প্রতিরোধ করে। খাতায় হেডিং দাও। এইবারে তোমরা খাতায় হেডিং দিবা হচ্ছে বাফা দ্রবণের ক্রিয়া কৌশল, বাফা দ্রবণের ক্রিয়া কৌশল। ক্ষারীয় বাফা দ্রবণটা আসলে কিভাবে পিএইচ এর মানের পরিবর্তনটাকে প্রতিরোধ করে। তোমরা যদি এই বাফা দ্রবণ, যেটা ক্ষারীয় বাফা দ্রবণ আমরা প্রস্তুত করে রেখেছি, সেখানে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করো, ধরো আমি H+ দিলাম, H+ দিলে
দ্রবণের মধ্যে যে হাইড্রোক্সিল আয়নটা রয়েছে সেই হাইড্রোক্সিল আয়নের সাথে H+ বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে নিশ্চয়ই বুঝতে পারছো, বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে পানি, H2O। এখন এখানে একটা ঝামেলা হয়ে গেছে, আমরা দ্রবণে দিলাম H+, সেই H+ এর সাথে হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করছে, দ্রবণের বিক্রিয়া করে পানি উৎপন্ন করছে। এখন সলিউশনের যে হাইড্রোক্সিল আয়নটা বিক্রিয়া করে ফেললো, এর ফলে কি হয়েছে, সলিউশন থেকে হাইড্রোক্সিল আয়ন হারাই গেছে। সলিউশন থেকে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ যদি কমা যায় তাহলে পিএইচ এর মান কিন্তু নিচে নেমে যায়, পিএইচ এর মান কমে যায়। কিন্তু বাফার দ্রবণ তো তার পিএইচ এর মান কখনোই পরিবর্তন হইতে দেয় না। তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো, আমরা H+ দিলে হাইড্রোক্সিল আয়ন দ্রবণ থেকে হারায় যাচ্ছে। হাইড্রোক্সিল আয়ন যদি হারায় যায় তাহলে কি হবে, আমাদের এই যে বিক্রিয়া সাম্যাবস্থায় রয়েছে, ডান পাশে উৎপাদ কমে গেছে, ডান পাশে যদি উৎপাদ কমে যায় এই সাম্যের অবস্থান ডান দিকে শিফট করবে, অর্থাৎ বিক্রিয়া সম্মুখবর্তী হবে। সম্মুখবর্তী বিক্রিয়া হওয়া মানে কি, আসলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে ফের দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেগুলো পাত্রের মধ্যে অবিয়োজিত অবস্থায় ছিল, সেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ফের ভেঙে যাবে, ভেঙে যায় উৎপন্ন করবে হচ্ছে NH4+ এবং হাইড্রোক্সিল আয়ন। যে হাইড্রোক্সিল আয়নটা সলিউশন থেকে হারায় গেছিল বা যতটুকু হাইড্রোক্সিল আয়ন হারায় গেছিল, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেঙে গিয়ে ঠিক ততগুলো হাইড্রোক্সিল আয়নের সাপ্লাই দিবে। আমার মনে হয় জিনিসটা বোঝাইতে পারছি। এবার যদি সলিউশনের মধ্যে H+, এটা হচ্ছে 0.1, এখানে আমরা H+ সাপ্লাই দিয়েছিলাম, যদি সলিউশনে আমরা কখনো হাইড্রোক্সিল আয়ন সাপ্লাই দিই, হাইড্রোক্সিল আয়ন দিলে কি হবে দেখো, আমরা হাইড্রোক্সিল আয়ন সাপ্লাই দিলাম, তোমরা তো নিশ্চয়ই জানো যে কোনো একটা দ্রবণে হাইড্রোক্সিল আয়ন বাড়ায় দিলে পিএইচ এর মান বেড়ে যায়, কিন্তু বাফার দ্রবণ কিন্তু পিএইচ এর মান কখনোই বাড়তে দিবেন না। তাহলে কি করতে হবে, হাইড্রোক্সিল আয়নটাকে সামহাও ভ্যানিশ করতে হবে। তো আমরা যে হাইড্রোক্সিল আয়নটা সাপ্লাই দিলাম সেটাকে ভ্যানিশ করার জন্য সলিউশনের NH4+, যেটাকে আমরা বলছি অ্যামোনিয়াম আয়ন, এটা আসবে, এসে এটার সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবার তোমার মনের মধ্যে আবার প্রশ্ন জাগতে পারে যে ভাই, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা উৎপন্ন হলো এটা ফের ভেঙে গিয়ে এটা উৎপন্ন করবে, মানে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে দ্রবণের পিএইচ এর মান বাড়ায় দিবে। কিন্তু না, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা উৎপন্ন হইলো সেটা বিয়োজিত হইতে পারে না। এটা কারণ হচ্ছে দুইটা। প্রথম কারণটা হচ্ছে কমন আয়ন ইফেক্ট। যখন আমরা হাইড্রোক্সিল আয়ন দিলাম, এই হাইড্রোক্সিল আয়ন দেওয়ার কারণে, কমন আয়ন ইফেক্টের কারণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন এটা কমে যায়, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আগের মতো আর ভাঙতে পারে না। আর দ্বিতীয় কারণ তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে আমরা প্রথমে বাফার সলিউশন প্রস্তুত করার জন্য যেই পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সাপ্লাই দিয়েছিলাম ওইটা কিন্তু সম্পূর্ণ আয়নিত হয় নাই। ধরো 100টা দিয়েছিলাম, ওর মধ্যে বড়জোর 5 থেকে 10টা আয়নিত হয়েছে, হয়ে এই আয়নগুলো উৎপন্ন করছিল NH4+ এবং OH-। বাকি ধরো 90টা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডই কিন্তু অবিয়োজিত অবস্থায় রয়ে গেছে, আগের 90 জনই ভাঙতে পারে নাই। নতুন করে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা উৎপন্ন হইলো সেটা কি ভাঙবে? জীবনেও ভাঙবে না। যার কারণে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পুনরায় ভেঙে গিয়ে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করতে পারে না। আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখো, এই যে বাফার দ্রবণে যে আয়নগুলো উৎপন্ন হয়েছে, এই আয়নগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়ন হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এই অ্যামোনিয়াম আয়ন দুইটা জায়গা থেকে আসছে, একটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। বাফার সলিউশনের মধ্যে যদি তোমার 1000টা অ্যামোনিয়াম আয়ন থাকে, তার মধ্যে 990টা অ্যামোনিয়াম আয়নই আসে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। এটার কারণ কি? কারণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য বা এটা হচ্ছে আয়নিক লবণ, এটা 100% আয়নিত হয়। পক্ষান্তরে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যে NH4+ আয়নটা উৎপন্ন হচ্ছে এইটা তুলনামূলক কম, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা এটা দুর্বল ক্ষারক, এটা পানিতে খুব কম আয়নিত হয়। তার মানে পুরো ব্যাপারটাকে যদি আমি সাম আপ করি, ক্ষারীয় বাফার দ্রবণে তুমি সামান্য অ্যাসিড দাও বা সামান্য ক্ষারক দাও, মানে সামান্য H+ সাপ্লাই দাও বা সামান্য হাইড্রোক্সিল আয়ন সাপ্লাই দাও, সেই H+ আয়ন বা হাইড্রোক্সিল আয়নগুলো সলিউশনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল থাকে না। সলিউশন নিজে সেই আয়নগুলোকে সামহাও অ্যাবজর্ব করে ফেলে বা ভ্যানিশ করে ফেলে। এই যে অ্যাবজর্ব করলো বা ভ্যানিশ করলো বা যেই H+ বা হাইড্রোক্সিল আয়ন সাপ্লাই দিলাম, সেই হাইড্রোক্সিল আয়নগুলোকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, যার ফলে বাফার দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। তো আজকের লেকচারটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এবং তোমার যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চাইলে লাইক করতে পারো, কারণ তোমাদের লাইক খুব জরুরি।